আচ্ছা, চলো তাহলে আমরা স্টার্ট করি। এনার্জি। তো ওয়ার্ক আর এনার্জি আমরা দেখব অ্যানালগাস। কেন অ্যানালগাস? কারণ তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ এনার্জি অফ এ বডি, এনার্জি অফ এ বডি মানে হচ্ছে ক্যাপাসিটি অর এবিলিটি অফ দ্য বডি টু পারফর্ম সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এটাই হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি অফ এ বডির যদি আমাকে কখনো ডেফিনেশান বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ এনার্জি অফ এ বডি, তখন আমাদের কাছে ডেফিনেশানটা আসবে হচ্ছে এরকম, যে এনার্জি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অর এবিলিটি অফ দ্য বডি টু ডু এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে হোয়েন এ বডি ইজ কেপেবল অফ ডুইং মোর ওয়ার্ক, দ্যাট মিনস ইট পজেসেস মোর এনার্জি। তাহলে রিভার্সটাও ট্রু, যদি বডি কেপেবল হয় ডুইং লেস ওয়ার্ক, দেন ইট উইল পজেস লেস এনার্জি। এবারে এনার্জি অফ এ বডি অ্যাকচুয়ালি কী? এনার্জি অফ এ বডি ইজ বেসিক্যালি দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান। এটা মনে রাখবে, এনার্জি অফ এ বডি ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান। এই জন্য আমি বললাম ওয়ার্ক আর এনার্জি হচ্ছে অ্যানালোগাস। তাহলে ওয়ার্ক ছিল আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, যার শুধু ম্যাগনিটিউড ছিল, কোনো ডিরেকশান ছিল না। এনার্জিরও সেম প্রপার্টি, এনার্জিও হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এর শুধু ম্যাগনিটিউড থাকবে, কোনো ডাইরেকশান থাকবে না। তাহলে ওয়ার্ক আর এনার্জি যদি অ্যানালগাস হয়, তাহলে আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান, সেটা সরি তোমার ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান আমাদের যা ছিল সেটাকেই আমরা জাস্ট সিম্পল ইউজ করব। এবারে বলো আমাদের ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান কী ছিল? কে বলবে? ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান আমাদের কী ছিল? এর মধ্যে ভুলে গেলে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান উইল অলসো বি, সরি তোমার তোমার ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি উইল অলসো বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবারে এনার্জিকে তাহলে আমরা মেজার করব কি করে? যে ইউনিটে আমরা ওয়ার্ককে মেজার করেছিলাম সেম ইউনিটে আমরা এনার্জিকে মেজার করব। ওয়ার্কের এসআই ইউনিট ছিল জুলস, সিজিএস ইউনিট ছিল আর্ক। তাহলে এনার্জিরও এসআই ইউনিট হবে জুল, সিজিএস ইউনিট হবে আর্ক। কিন্তু যদি আমাকে বলা হয় হোয়াট আর দ্য প্র্যাকটিক্যাল ইউনিটস অফ এনার্জি, প্র্যাকটিক্যাল ইউনিটস অফ এনার্জি কিন্তু জুল অ্যান্ড আর্গ নয়। জুল তো অবভিয়াসলি ইউজড হয়, কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিটস অফ এনার্জি বলতে আমরা বেসিক্যালি যেটা বলি কিলোওয়াট আওয়ার, ক্যালোরি, ইলেকট্রন ভোল্ট এটসেট্রা। তাহলে পরে আমাকে যদি ইউনিটস অফ এনার্জি বলা হয়, তাহলে আমরা বলবো জুল ফর এসআই ইউনিট অ্যান্ড আর্গ ফর সিজিএস ইউনিট। জুল তোমার ইন জেনারেল প্র্যাকটিক্যাল এবং নর্মাল ইউনিটের কেসেও ইউজ হয়। আর যদি আমাকে বলা হয় প্র্যাকটিক্যাল ইউনিটস অফ এনার্জি, দেন অ্যাপার্ট ফ্রম জুল আর কি কি থাকবে? কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা এইভাবে ডিনোট করি KWH। ক্যালোরি, যেটাকে আমরা বলি CAL। এই ক্যালোরি কিন্তু সিজিএসে এনার্জির প্র্যাকটিক্যাল ইউনিট। কিলোওয়াট আওয়ার হচ্ছে এসআইতে প্র্যাকটিক্যাল ইউনিট। যদি আমরা তোমার সিজিএসে কিলোওয়াট আওয়ারকে আমরা অনেক সময় অনেক কেসে ওয়াট আওয়ারেও আমাদের ডিফাইন করা হয়, তবে কিলোওয়াট আওয়ারটাই মেন, কারণ তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে যে কারেন্ট ইলেকট্রিসিটির বিল আসে সেটা এই কিলোওয়াট আওয়ারের উপর বেস করেই আমাদের আসে, যেটা আমরা সেমিস্টার টুতে যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়ব তখন আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট বলে একটা ইউনিট জানতে হবে, এবং সেখান থেকে আমরা দেখব সেটা কিলোওয়াট আওয়ারের সাথে এবং জুলের সাথে কিভাবে ইন্টার রিলেটেড।
আর আরেকটা ইউনিট যেটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট, যেটাকে এই ফর্মুলা এই টার্মে রিপ্রেজেন্ট করা হয় স্মল ই ক্যাপিটাল ভি। এগুলোকে আমরা বলছি প্র্যাকটিক্যাল ইউনিটস অফ এনার্জি। এটা আমাদের খুব সিম্পল ব্যাপার, এখানে আমাদের খুব বেশি ইয়ে করার ব্যাপার নেই, সবই আমাদের এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এবারে আমাকে যদি বলা হয় যে এনার্জি আমাদের কাছে কিভাবে অ্যাপিয়ার করে, এনার্জি আমাদের কাছে ভেরিয়াস ফর্মে অ্যাপিয়ার করে। মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, ইলেকট্রিক এনার্জি, এটসেট্রা, নিউক্লিয়ার এনার্জি। তো এই সমস্ত এনার্জির মধ্যে এই চ্যাপ্টারে আমরা যেটা কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে দ্য মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কি? একটা বডির মেকানিক্যাল এনার্জি মানে বডিটার মোশন এবং পজিশন অর কনফিগারেশন অফ মেকানিক্যাল সিস্টেমের সঙ্গে যে এনার্জিটা অ্যাসোসিয়েটেড থাকবে। এবার এটা মানে এই নয় যে বডিটাকে সবসময় মোশানে থাকতে হবে। বডি মোশানে না থেকে কোনো একটা পার্টিকুলার পজিশন অর কনফিগারেশনে থাকতে পারে, সেক্ষেত্রে একটা টাইপ অফ এনার্জি থাকবে। আবার বডিটা মুভ করতে পারে একটা সার্টেন ডাইরেকশানে, যেখানে আমরা শুধু মোশনের জন্য তার এনার্জি পাবো। কিন্তু আমাকে অ্যাজ এ হোল যদি বলা হয় হোয়াট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি, তখন আমার কথাটা হবে যে এনার্জি হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অ্যান্ড পজিশন অর কনফিগারেশন অফ দ্য মেকানিক্যাল সিস্টেমস। এই যে এনার্জিটা, সেই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জির ডেফিনেশন যদি আমাকে যাওয়া হয়, তাহলে এটা হচ্ছে আমার ডেফিনেশন: দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ মোশন অ্যান্ড পজিশন অর কনফিগারেশন অফ মেকানিক্যাল সিস্টেমস ইজ নোন অ্যাজ মেকানিক্যাল এনার্জি। এবার শুধু মোশনের জন্য যদি আমাকে মেকানিক্যাল এনার্জির ফর্মকে ডিফাইন করতে বলে, দ্যাট উইল বি কাইনেটিক এনার্জি। পজিশন অর কনফিগারেশন অফ মেকানিক্যাল সিস্টেমের যদি করেসপন্ডিং এনার্জিকে আমাকে ডিফাইন করতে পারে, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, এটাকেই তোমরা রাফলি বলতে পারো দ্য মেকানিক্যাল এনার্জি অফ অ্যান অবজেক্ট। এবার যদি অবজেক্ট মুভ না করে, কাইনেটিক এনার্জি থাকবে না। অবজেক্ট যদি মুভ করে একটা পার্টিকুলার ডাইরেকশানে, যেখানে পজিশন চেঞ্জটা এমনভাবে হচ্ছে যাতে করে পজিশন রিলেটেড এনার্জিটা ডেভেলপ করছে না, তখন শুধু কাইনেটিক এনার্জি থাকবে। যদি একটা অবজেক্টকে তুমি একটা ফোর্স ফিল্ডের মধ্যে এমন একটা কন্ডিশনে বা পজিশনে প্লেস করো, বা এমন তার শেপ বা কনফিগারেশনকে চেঞ্জ করো যেখানে অবজেক্টের কোনো মোশন নেই, সেখানে আমরা দেখব শুধু পোটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে আমাকে যদি বলা হয় যে মেকানিক্যাল এনার্জির কটা টাইপ আছে, তাহলে টাইপস অফ মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুটো। একটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড আরেকটার নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ মোশন, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ পজিশন অফ দ্য পার্টিকেল অর বডি ইনসাইড এ ফোর্স ফিল্ড অর কনফিগারেশন অফ দ্য সিস্টেম। তাহলে মেকানিক্যাল এনার্জির ডেফিনেশনটা আর টাইপসটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, এরপর আমি ফার্দার মুভ করব। ইয়েস স্যার। ওকে, বাকিরা বুঝতে পেরেছো সবাই? বাকিরা হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে কাইনেটিক এনার্জি। আমরা প্রথমে কাইনেটিক এনার্জিকে ফ্রেম করব, তার ইকুয়েশনস জানবো, তারপর পোটেনশিয়াল এনার্জিকে ফ্রেম করব। তাহলে কাইনেটিক এনার্জি মিন্স ইট ইজ রিলেটেড উইথ মোশন। তার মানে আমার কাছে যদি কাইনেটিক এনার্জির ডেফিনেশন বলা হয়, তাহলে ইট ইজ দ্যাট এনার্জি হুইচ উইল বি পজেসড বাই এ অবজেক্ট, বাই অ্যান অবজেক্ট অর এ বডি ডিউ টু ইটস মোশন। এখানে পজিশন বা কনফিগারেশনের কিন্তু কোনো রোল নেই। তাহলে আমাকে যদি বলা হয় রাইট দ্য ডেফিনেশন অফ কাইনেটিক এনার্জি অর হোয়াট ডু ইউ মিন বাই কাইনেটিক এনার্জি, তাহলে আমার আনসার কি হবে? দ্য এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস মোশন, দ্যাট মিন্স ডিউ টু ইটস মোশন ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, ফ্লোয়িং ওয়াটার,
কাইনেটিক এনার্জি পজেস করে, যেটা দিয়ে তুমি রান করাচ্ছ ওয়াটার মিলস, হাইড্রো ইলেকট্রিক তোমার পাওয়ার সিস্টেম। তুমি যখন একটা বা তোমার বাড়িতে কোনো নেলকে উডের মধ্যে বা ওয়ালের মধ্যে প্লেস করছো, তখন তুমি হ্যামার দিয়ে হিট করছো, তাহলে হ্যামার মুভ করছে, তাহলে হ্যামার কাইনেটিক এনার্জি পজেস করছে, যেটা তুমি ইউজ করছো টু ড্রাইভ দ্য নেলস ইন দ্যাট স্ট্রাকচার। সেটা উডেন হতে পারে, কংক্রিট ওয়াল হতে পারে, যা খুশি হতে পারে। আমাদের রাস্তা দিয়ে যখন ভেরিয়াস কার্স বাইক মুভ করে, তখন এই মুভিং ভেহিকল ডিউ টু দেয়ার মোশন পজেস কাইনেটিক এনার্জি। তুমি যখন একটা তোমার গানের থেকে একটা বুলেটকে ফায়ার করছো, তখন এই বুলেটের কাইনেটিক এনার্জি থাকে। এই কাইনেটিক এনার্জির জন্যই ও কোনো টার্গেটকে পেনিট্রেট করতে পারে। উইন্ড মিলস কীভাবে রান করে? ডিউ টু দ্য ফ্লো অফ এয়ার, তার মানে মুভিং এয়ার কাইনেটিক এনার্জি পজেস করে, যেটাকে ইউজ করে আমরা উইন্ড মিলসকে রান করছি। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ কাইনেটিক এনার্জি। এবার আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি আমরা যেটা তোমাদের দেখবে নর্মাল বইতে থাকে, সেখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে জিরো কনসিডার করে নিই। ইনিশিয়ালি অবজেক্টটা রেস্টে রয়েছে কনসিডার করে নিই। আমি তোমাদের যেটা দেখাবো সেখানে আমি ইনিশিয়াল ভেলোসিটিটাকে জিরো কনসিডার করব না। তাহলে সুবিধা কি হবে? আমাদের একটা ডেরিভেশন থেকে আমরা দুটো জিনিসকে অ্যাট এ টাইম শো করতে পারবো। কারণ এরপর আমাদের একটা থিওরেম জানতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়ার্ক এনার্জি থিওরেম। এই ওয়ার্ক এনার্জি থিওরেমকে এস্টাবলিশ করতে গেলে আমার ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো নিয়ে বোঝানোটা ডিফিকাল্ট। সেই জন্য আমি ইনিশিয়ালি কনসিডার করে নিচ্ছি অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি এক্সিস্ট করছে, অবজেক্টটা রেস্টে নেই। অবজেক্ট যদি রেস্টে থাকে, তাহলে আমরা যে ফাইনাল এক্সপ্রেশনটা পাবো সেখানে তুমি ইনিশিয়াল ভেলোসিটিকে জিরো করে দেবে, তাহলেই তুমি পেয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি জিরো হলে এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি কী হবে। তাহলে আমরা নেক্সট যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। এবারে কাইনেটিক এনার্জি এটা তার মানে মোশন রিলেটেড। এবার কাইনেটিক এনার্জি তুমি কিভাবে অবটেন করতে পারবে অফ এ বডি? একটা অবজেক্ট মুভ করছে, তুমি ধরো অবজেক্টটাকে থামাচ্ছ, তার মানে তোমার এখানে অবজেক্টকে থামাতে গেলে টু স্টপ দ্যাট মুভিং অবজেক্ট অর বডি ইউ হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক। ফ্রম দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইউ ক্যান ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। অর কি বলতে পারো, ধরো অবজেক্টটা ইনিশিয়ালি রেস্টে রয়েছে অর মুভ করছে উইথ সাম ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে তুমি ইনক্রিজ করে আর একটা কোনো ভেলোসিটি তার মধ্যে ইম্পার্ট করতে চাইছো। সাপোজ অবজেক্টটা রেস্টে রয়েছে, তুমি ফাইনাল ভেলোসিটি তার মধ্যে ইম্পার্ট করতে চাইছো সে 50 কিলোমিটার পার আওয়ার। অর অবজেক্টটা ধরো ইনিশিয়ালি 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে মুভ করছে, তুমি এর ফাইনাল ভেলোসিটিকে কনভার্ট করতে চাইছো ইনটু 50 কিলোমিটার পার আওয়ার। তোমায় তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক so that its velocity will be increased from the value of 0 or from the initial value up to the present velocity যেটা তুমি চাইছো। তাহলে in that case you have to perform work in such a way that its velocity must increase। অবজেক্টকে যদি মুভিং অবজেক্টকে তোমাকে যদি স্টপ করতে হয়, দেন ইউ হ্যাভ টু apply force against the motion of the object. That means you have to perform some amount of work against the motion of the object. But if you want to increase the velocity, then you have to perform work in the direction of the motion. That means you have to apply force in the direction of motion of the object. অবজেক্ট যদি রেস্টে থাকে, তখন তুমি অবজেক্টের উপর যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করবে, অবজেক্ট সেই ডাইরেকশানে তার ভেলোসিটি ইনক্রিজ করা স্টার্ট করবে। বাট একটা অবজেক্ট যদি মুভ করে অ্যালং এ স্ট্রেট লাইন উইথ সাম ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইটস ভেলোসিটি,
then you have to apply force on that object in the direction of motion of the object. এই দুটো কেসেই তুমি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ক্যালকুলেট করতে পারবে। স্টপিং অ্যান অবজেক্ট মিনস ইউ হ্যাভ টু পারফর্ম ওয়ার্ক এগেনস্ট দ্য মোশন। ইনক্রিজিং ভেলোসিটি মিনস ইউ হ্যাভ টু পারফর্ম ওয়ার্ক ইন দ্য ডাইরেকশন অফ মোশন। আমরা এগেনস্ট দ্য মোশনের পার্টে যাব না, কারণ ওখানে আবার নেগেটিভ সাইন আমাদের অনেক সময় একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে। তো আমরা এখানে কি করছি, আমরা এখানে ইনিশিয়াল ভেলোসিটি যে ডাইরেকশানে ছিল আমি সেই ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করব এবং অবজেক্টের ভেলোসিটি ইনক্রিজ করবে, এই লজিকটাকে আমি এস্টাবলিশ করব এবং তার করেসপন্ডিং ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব। এই অবধি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। এবারে আমরা কতগুলো কন্ডিশন কনসিডার করে নিই। সাপোজ মাস অফ দ্য বডি আমি কনসিডার করলাম ইজ ইকুয়াল টু এম। আমরা এখানে ইনিশিয়াল ভেলোসিটি এক্সিস্ট করছে এই কন্ডিশন থেকে করছি। ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ইউ। এবারে যে ডাইরেকশানে অবজেক্ট মুভ করবে সেই ডাইরেকশানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফোর্স। তাহলে নেক্সট কনসিডার করছি ফোর্স অ্যাপ্লাইড ইন দ্য, আচ্ছা এখানে ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি ইন দ্য ডাইরেকশন অফ ইটস মোশন। কনসিডার করো অ্যাপ্লাইড ফোর্স অ্যাজ এফ। এবার নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলে? whenever you will apply some force on an object it will produce some acceleration. So acceleration produced in the body in the, আর acceleration কোন দিকে produced হবে? in the direction of applied force. in the direction of applied force, suppose this is equal to small a. এবার যেই মোমেন্টে অ্যাক্সিলারেটেড হবে বডি, initial velocity will be converted into final velocity. So let final velocity of the body is v, where v is greater than initial velocity u. Obviously এটা কারণ accelerated motion means final velocity will always be greater than initial velocity. এবার দেখো এই ইনিশিয়াল ভেলোসিটি ইউ থেকে ফাইনাল ভেলোসিটি ভি, এই চেঞ্জে অবজেক্ট উইল কভার সাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। সো ডিউরিং দ্যাট ডিস্টেন্স দ্য অবজেক্ট উইল বি মুভিং আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। সো আওয়ার ফাইনাল কনসিডারেশন ইজ ডিস্টেন্স থ্রু হুইচ দ্য বডি ইজ মুভড আন্ডার দ্য অ্যাকশন অফ applied force. Suppose this distance is given by s. তাহলে এই কটা প্যারামিটারকে আমি কনসিডার করলাম। এবার ফার্স্টে আমি ক্যালকুলেট করব হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। সো ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমাদের ওয়ার্কের জেনারেল ফর্মুলা কি ছিল? ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটাতে এখানে তুমি ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছো? ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্ট। তার মানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর প্যারালাল অ্যান্ড আর ইন দ্য সেম ডাইরেকশন, সো দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দেম উইল বি জিরো। তাহলে পরে আমাকে যদি ডিফাইন করতে বলে হোয়াট ইজ ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, ইট উইল বি সিম্পলি দিস ইকুয়েশন। সরি, কোথায় গেল? just a second. W is equal to Fs cos 0. Cos 0 means 1. So Fs, W is equal to F into S. এটা তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন ইন টার্মস অফ ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি অ্যান্ড কভার ডিস্টেন্স। তার জন্য আমরা কি করব? আমাদের
ইকুয়েশনস অফ মোশন আমাদের কাছে অ্যাভেলেবেল কিছু ইকুয়েশনস আছে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এরকম কিছু রিলেশন। তো আমাকে এখানে এক্সপ্রেস করতে হবে অ্যাক্সিলারেশন ইন টার্মস অফ ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্স। তার জন্য আমরা যে ইকুয়েশন অফ মোশনের হেল্প নেব, দ্যাট ইজ আওয়ার থার্ড ইকুয়েশন অফ মোশন, হুইচ ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এখানে ভি ফাইনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এ অ্যাক্সিলারেশন অ্যান্ড এস ইজ দ্য কভার ডিস্টেন্স। তাহলে এই ইকুয়েশন থেকে আমাকে যদি এ কে ডিফাইন করতে হয়, তাহলে আমি কি লিখব? 2as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ারকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও। তাহলে ইউ স্কোয়ারকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এই স্টেপটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার আমার এখান থেকে কি ক্যালকুলেট করতে হবে? নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এক্সপ্রেশন অফ এ। তাহলে এক্সপ্রেশন অফ এ উইল বি ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার divided by 2s. This is the expression of acceleration in terms of final velocity, initial velocity and covered distance. এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? Yes, sir. এবারে নিউটন সেকেন্ড ল অফ মোশনকে অ্যাপ্লাই করো। হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন? এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন উই হ্যাভ দিস ইকুয়েশন এফ ইজ ইকুয়াল টু এম এ। এই যে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ পেলাম, এইটা আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশনে পুট করব। তাহলে এই যে এ অ্যাক্সিলারেশন এক্সিস্ট করছে, সেই অ্যাক্সিলারেশনকে আবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস দিয়ে রিপ্লেস করব। তাহলে পরে আমি যদি এবারে এই ইকুয়েশনটাকে ধরো নাম্বার 1 দিই, তাহলে আমি এবারে ফ্রম ইকুয়েশন 1 কি পাচ্ছি দেখো। আমাদের ফ্রম ইকুয়েশন 1 অপশানটা কি আসবে? ডাব্লু ইজ ইকুয়াল টু, আমাদের ফার্স্ট ইকুয়েশন দেখো, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস। এফের জায়গাতে সাবস্টিটিউট করো এম এ। তাহলে আমি ফার্স্ট যেটা লিখব, ডাব্লু ইজ ইকুয়াল টু এম এ মাল্টিপ্লাইড বাই এস। দেখো এই ইকুয়েশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবারে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কত ডিফাইন করেছি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস। সাবস্টিটিউট করে দাও। তাহলে পরে দেখো আমরা এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি, এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস ইন্টু এস। দেখো এরকম ইকুয়েশন পাচ্ছ কিনা বলো? এই স্টেপটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে এস এস ক্যান্সেল হয়ে যাবে তো, অর আমরা এখান থেকে কি পাবো? ডাব্লু ইকুয়ালস টু, যদি আমি এস এস ক্যান্সেল করে দিই, তাহলে ইকুয়েশনটা কীরকমভাবে তুমি পাবে? ইকুয়েশনটা দেখো এরকম পাচ্ছ, এম মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। দেখো এইরকম একটা ফর্ম পাচ্ছ। দেখো এটা পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এবারে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 মানে তুমি এটাকে লিখতে পারো ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এবার প্রত্যেকটা টার্মের সাথে এম মাল্টিপ্লাইড হবে। তাহলে পরে আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু বেটার ওয়েতে কিভাবে লিখতে পারি? অর ডাব্লু ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2। দেখো এই ফর্মে লিখতে পারি কিনা বলো? এটা লেখা যাবে? হ্যাঁ স্যার। তাহলে এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2। এই যে এম ভি স্কোয়ার বাই 2, অর সিম্পলি এটাকে যদি তুমি আরেকটু
মানে এক্স্যাক্টলি কাইনেটিক এনার্জির ফর্মে লেখো, তাহলে পরে Half. এই, হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার, কারেক্ট। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখানে আর একটা স্টেপ আমি ইনসার্ট করে দিই। আচ্ছা, ও বাবা, দাঁড়াও। আচ্ছা, এটাকে নেক্সট লাইনে রাখি, একসাথে এত বড় ইকুয়েশন কেউ নিতে পারছে না। ঠিক আছে, তাহলে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু, আমরা এরকম একটা ফর্ম পেলাম, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ারটা কি, যে মোমেন্টে ওর ভেলোসিটি ভি, সেই মোমেন্টে ওর কাইনেটিক এনার্জি, ভেলোসিটি ইজ দ্য, ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অর বডি। তাহলে পরে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জিকে আমরা ইন শর্ট লিখি ক্যাপিটাল কে ডট ক্যাপিটাল ই। এটা আমরা ইন শর্ট এই নোটেশনটা ইউজ করি। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটির সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি। তাহলে ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, সো কাইনেটিক এনার্জি ফাইনাল অর ফাইনাল কাইনেটিক এনার্জি উইল বি হাফ এম ভি স্কোয়ার। এটা ক্লিয়ার সবার কাছে? এটা সবার কাছে হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা, স্যার। সিমিলারলি তাহলে এবার আমাকে বলো হোয়াট উইল বি হাফ এম ইউ স্কোয়ার। ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে পরে আমি বলতে পারি তোমার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল অর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। এইবার ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, তাহলে তুমি কি পেলে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দেখো ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাই না? এটা হ্যাঁ, পেলে তো? স্যার। আচ্ছা, তাহলে পরে আমি এখানে তাহলে কি লিখতে পারি, সো ডাব্লু ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এটা লিখতে পারি। দেখো এটা এটা কারেক্ট, কোনো প্রবলেম নেই। তাহলে No, sir. ফাইনাল থেকে ইনিশিয়ালকে যদি সাবট্র্যাক্ট করো, তাহলে তুমি কি পাবে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ। তার মানে এটা ইজ ইকুয়াল টু, আমি যদি ইন ওয়ার্ডস লিখতে চাই তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। দেখো এটা লেখা যাবে কি না বলো, এটা লিখতে পারবো? হ্যাঁ স্যার। সবাই সবাই সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ওয়ার্ক ডান কে পারফর্ম করলো, ওয়ার্ক ইজ ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমি এই যে রিলেশনটা পেলাম, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, তাহলে আমরা এখান থেকে একটা থিওরেমকে এক্সট্র্যাক্ট করতে পারছি। সেই থিওরেমটা কি বলছে, তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে, সেই ফোর্সটা অবজেক্টকে ডিসপ্লেস করলো, তাহলে অবজেক্টকে ডিসপ্লেস করতে ওই অ্যাপ্লাইড ফোর্স যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করবে, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। আমি আরেকবার রিপিট করছি, তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে, অবজেক্টটা ডিসপ্লেসড হলো, তার মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই যে ডিসপ্লেসড হলো অবজেক্টটা, টু ডিসপ্লেস দ্য অবজেক্ট, ওয়ার্ক ডান বাই দ্যাট অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। এই যে স্টেটমেন্ট অর এই যে থিওরেম, এই থিওরেমটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে পরে আমরা ইন ওয়ার্ডস কি লিখতে পারি, ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন displacing a body is equal to the change in kinetic energy of the body.
দেখো এটা লিখতে পারি তো এই ইকুয়েশন থেকে যেটা স্টেটমেন্টে বললাম? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। দিস ইজ নোন অ্যাজ ওয়ার্ক এনার্জি থিওরেম। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার যদি তুমি কনসিডার করো, ইফ উই কনসিডার দ্য বডি ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি ইউ উইল বি ইকুয়াল টু জিরো। তাহলে বডি যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো হয় তাহলে আমার ওয়ার্ক ডান, সো ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দিস কেস কত হবে? এই যে তুমি এক্সপ্রেশনটা পেয়েছো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ইফ ইউ সাবস্টিটিউট ইউ ইজ ইকুয়াল টু জিরো ইন দিস ইকুয়েশন, তাহলে দেখো হাফ এম ইউ স্কোয়ার টার্মটা থাকবে না। তাহলে এই কেসে ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো এটা থাকবে তো যদি আমার ইনিশিয়াল ভেলোসিটি না থাকে? হ্যাঁ স্যার। তাহলে এই ওয়ার্ক ডানটাই বডির মধ্যে অ্যাপিয়ার করবে অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। দিস ওয়ার্ক ডান অ্যাপিয়ার্স অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। তাহলে হেন্স উই ক্যান রাইট কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা কাইনেটিক এনার্জিকে ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করি। সো কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কাইনেটিক এনার্জি স্কোয়ার অফ দ্য ভেলোসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে বডি যত হেভি হবে তার মাস তত বেশি হবে, আবার বডি যত ফাস্ট মুভ করবে ভেলোসিটি তত বেশি হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ হেভিয়ার বডি অ্যান্ড এ বডি হুইচ ইজ মুভিং ফাস্টার অলওয়েজ পজেসেস এ গ্রেটার অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। এবার যদি মাস স্মল হয় বাট এক্সট্রিমলি ফাস্ট অবজেক্টটা মুভ করছে তখন তুমি হাই কাইনেটিক এনার্জি পাবে, কারণ ভি স্কোয়ার আছে। তাহলে ভি যদি হাই হয় তার স্কোয়ার টার্ম উইল অলসো বি ভেরি হাই। আবার এরকম হতে পারে মাস ইজ এক্সট্রিমলি হেভি, ভেলোসিটি ইজ রিলেটিভলি স্মল, সেখানেও তুমি কাইনেটিক এনার্জির একটা লার্জ ভ্যালু পাবে। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি এ হেভিয়ার বডি অ্যান্ড এ বডি মুভিং ফাস্টার possesses greater kinetic energy. ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমাকে বলো, আমাদের এইখানে যে পার্ট নিয়ে আমরা ডিসকাস করছি, মাস তো নেগেটিভ নয়, মাস ইজ এ পজিটিভ কোয়ান্টিটি। এবারে ভেলোসিটির স্কোয়ার, তুমি এখানে বেসিক্যালি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি নিচ্ছ, বাট তুমি যদি ভেলোসিটিকে অ্যাজ এ ভেক্টর নাও তাহলে এই ভি স্কোয়ারটা অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করে দুটো ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে। তার মানে মনে রাখবে কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ অলওয়েজ পজিটিভ। কাইনেটিক এনার্জি অফ এ বডি কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু পোটেনশিয়াল এনার্জি মে বি পজিটিভ, মে বি নেগেটিভ, অর মে ইভেন বি জিরো। কাইনেটিক এনার্জি জিরো কখন হবে? ইফ দ্য বডি ইজ নট মুভিং। কারণ আমরা দেখতে পেলাম ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে পরেই তো এই হাফ এম ইউ স্কোয়ার টার্মটা থাকবে না। তার মানে যখন অবজেক্ট মুভ করছে না, দেয়ার ইজ নো মোশন, there will also be no kinetic energy because kinetic energy is associated with the motion of the object. তাহলে এখানে একটা টার্ম মনে রাখবে, সেই টার্মটা কি? কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ অলওয়েজ পজিটিভ
ইট ক্যান নেভার বি নেগেটিভ। যদি তোমাকে বলে কেন নেগেটিভ নয়, নেগেটিভ তুমি কিভাবে করতে পারো, ইউ ক্যান কনসিডার দ্য ভেলোসিটি ভেক্টর অ্যাজ এ নেগেটিভ ভেক্টর, বাট সিন্স দিস ইজ এ স্কোয়ার অফ ভেলোসিটি, নেগেটিভের স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ। সেই কারণের জন্য আমরা সবসময়তে কাইনেটিক এনার্জি অফ এ বডিকে পজিটিভ টার্মে পাই, কখনো আমি নেগেটিভ পাবো না। ক্লিয়ার তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টসরা বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কারোর কোনো উত্তর নেই। বাকিরা কি আছো ক্লাসে, নাকি না ক্লাস থেকে বেরিয়ে গেছো? তা আমি প্রিজিউম করে নিচ্ছি তোমরা সবাই বুঝেছো। এবারে আমরা লিনিয়ার মোমেন্টাম অর মোমেন্টাম অলরেডি আমরা নিউটনস লজ অফ মোশন পড়ার সময়তে দেখেছিলাম। আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন পাওয়া যায়, দ্যাট ইজ এ রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। এখান থেকে আমরা প্রথমে আগে এদের রিলেশনটা এস্টাবলিশ করব, তারপরে আমরা সেই ইকুয়েশন থেকে দুটো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট কন্ডিশনকে ফাইন্ড আউট করব। তাহলে ফার্স্টে আমি আগে ডিফাইন করি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। সাপোজ we have a body of mass m and it is moving with velocity v, তাহলে পরে for a body of mass m moving with velocity v, লিনিয়ার মোমেন্টামের এক্সপ্রেশন কি হবে? লিনিয়ার মোমেন্টাম ইজ এক্সপ্রেসড বাই দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। সো লিনিয়ার মোমেন্টাম অর সিম্পলি মোমেন্টাম is given by mv. What about kinetic energy of the body? এখানে একটু লিখে দিই লিনিয়ার মোমেন্টাম অফ দ্য বডি। কাইনেটিক এনার্জি অফ দ্য বডি এক্ষুনি আমরা দেখলাম কাইনেটিক এনার্জি ইজ হাফ এম ইন্টু ভেলোসিটি স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। খুব ভালো কথা। এবার আমাকে রিলেট করতে হবে কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। তার মানে আমার টাস্ক হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কাইনেটিক এনার্জিকে ইন টার্মস অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে স্টার্ট করছি টু ফাইন্ড দ্যাট রিলেশন কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই ইকুয়েশনটাকে তুমি যদি এইভাবে রিরাইট করো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি হাফ অ্যাজ ইট ইজ রাখলাম। এবারে এম ভি স্কোয়ার রয়েছে, আমি যদি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখি তাহলে বলো তো ইকুয়েশনটা কি কারেক্ট লেখা হলো? আমি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি হোল স্কোয়ার লিখতে পারি? পারি না, কারণ এম ভি হোল স্কোয়ার মিনস এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে একটা এম এক্সট্রা এসেছে, তার মানে কি আমাকে ডিনোমিনেটারে ওয়ান এমকে ইন্ট্রোডিউস করতে হবে। যদি আমি এইভাবে লিখি তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে একটা এম ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড উই উইল গেট ব্যাক হাফ এম ভি স্কোয়ার টার্ম। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হোয়াট ইজ এম ভি? এম ভি ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম পি। তাহলে পরে আমরা এই ইকুয়েশনে কি লিখতে পারি? হাফ অ্যাজ ইট ইজ, এম ভির জায়গায় যদি পি পুট করো তাহলে পরে ইকুয়েশনটা দেখো তো এরকম একটা ফর্ম পাবে কিনা, কে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পি স্কোয়ার বাই এম। তার মানে আমরা যদি এটাকে একটু মানে অ্যারেঞ্জ করে লিখি দেন উই উইল গেট দিস ইকুয়েশন কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ পোটেনশিয়াল, সরি ইন টার্মস অফ মোমেন্টাম। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন করে এটা হচ্ছে জাস্ট এ সেকেন্ড, এটা হচ্ছে এই যে আমরা এক্সপ্রেশনটা পেলাম এটাকে আমরা বলবো
এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ মোমেন্টাম। এবার যদি তোমাকে বলে হোয়াট উইল বি দেন দ্য এক্সপ্রেশন অফ মোমেন্টাম ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি, তাহলে আমাকে কি বের করতে হবে? পি ক্যালকুলেট করতে হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু যদি পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, তাহলে পি স্কোয়ার উইল বি ইকুয়াল টু কে ইন্টু টোয়াইস এম, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে আমি লিখব পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এম কে। তার মানে অর পি উইল বি ইকুয়ালস টু স্কোয়ার রুটের আন্ডারে টোয়াইস এম ক্যাপিটাল কে। দিস ইজ দ্য expression of momentum in terms of kinetic energy. ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তাহলে এখান থেকে কি অবজার্ভ করছো? মোমেন্টাম এক্সিস্ট করতে গেলে কাইনেটিক এনার্জি এক্সিস্ট করতে হবে। সিমিলারলি কাইনেটিক এনার্জি এক্সিস্ট করতে গেলে মোমেন্টাম এক্সিস্ট করতে হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এ বডি cannot have kinetic energy without having momentum. The reverse is also true. কাইনেটিক এনার্জি মোমেন্টাম ছাড়া যেরকম হবে না, সেরকম মোমেন্টাম কাইনেটিক এনার্জি ছাড়া হবে না। এইবার এখান থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন দেয়। দুটো কোয়েশ্চেন মানে যে কোনো একটা প্রুফ করতে দেবে। এই দুটো মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, এটা মনে রাখবে। নাম্বার 1, তোমাকে বলল সাপোজ একটা সেম রোড দিয়ে একটা ট্রাক আর একটা বাইক মুভ করছে। দুটো অবজেক্টের মোমেন্টাম সেম, হুইচ ওয়ান অফ দেম উইল পজেস গ্রেটার কাইনেটিক এনার্জি? তাহলে দুটো ডিফারেন্ট অবজেক্টের যদি মোমেন্টাম সেম হয়, তার মানে মোমেন্টাম ফ্যাক্টরটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে আমি বলবো হোয়েন টু ডিফারেন্ট বডিজ, অবভিয়াসলি এখানে মুভিং বডিজ, হোয়েন টু ডিফারেন্ট মুভিং বডিজ আর হ্যাভিং দ্য সেম মোমেন্টাম, এর মানে কি? দিস মিনস momentum is a constant. তাহলে মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ইকুয়েশনটাকে ফলো করো, কারণ তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দুটো ডিফারেন্ট মুভিং বডি সেম মোমেন্টাম পজেস করলে হুইচ ওয়ান অফ দেম ইজ পজেসিং গ্রেটার কাইনেটিক এনার্জি। তাহলে মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট, তাহলে আমরা ওই ইকুয়েশনটাতে ব্যাক করে যাই। কোন ইকুয়েশনটা? ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। দেখো তো আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি তো, পি স্কোয়ার বাই 2m ক্যান বি রিটন অ্যাজ পি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এভাবে না লিখে লেখো, এটাকে এভাবে লেখো পি স্কোয়ার বাই 2 মাল্টিপ্লাইড বাই 1/m। দেখো এভাবে লিখতে পারবো কিনা বলো? এভাবে লেখা যাবে? হ্যাঁ স্যার। পি কনস্ট্যান্ট, 2 ইজ অলসো এ কনস্ট্যান্ট, তার মানে পি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পরে দেখো তো ইকুয়েশনটা এইরকম হবে, কে ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 1/m। দেখো তো এরকম ইকুয়েশন পাবে কিনা? এটা পাবো তো? পি কনস্ট্যান্ট, মোমেন্টাম কনস্ট্যান্ট মিনস পি কনস্ট্যান্ট, পি স্কোয়ার বাই 2 ইজ এ কনস্ট্যান্ট, তার মানে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/m। এবার আমরা কি জানি? যদি আমরা ইকুয়াল অ্যান্ড কনস্ট্যান্টকে রিপ্লেস করি বাই এ প্রপোর্শনালিটি সাইন, দেন দিস ইকুয়েশন উইল বি, জাস্ট এ সেকেন্ড, কে proportional to 1/m। দেখো আমরা এরকম একটা ইকুয়েশন পাবো।
তাই তো? হ্যাঁ স্যার। K proportional to 1 by m means কি কাইনেটিক এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য বডি। এবার আমার কাছে দুটো অবজেক্ট কে কে ছিল, একটা ছিল ট্রাক আর একটা ছিল বাইক। তাহলে কার মাস হেভি? ট্রাকের। তাহলে ট্রাকের কাইনেটিক এনার্জি হবে কম, বাইকারের কাইনেটিক এনার্জি হবে বেশি। তার মানে সো ইন দিস কেস কাইনেটিক এনার্জি উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস। তাহলে যদি দুটো ডিফারেন্ট অবজেক্ট সেম মোমেন্টামে মুভ করে, লাইটার বডি উইল পজেস গ্রেটার কাইনেটিক এনার্জি। তাহলে তুমি এখানে বলতে পারো হেন্স লাইটার বডি উইল পজেস গ্রেটার কাইনেটিক এনার্জি। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার যদি উল্টোটা বলে, কার সরি ট্রাক বাইক সেম কাইনেটিক এনার্জিতে মুভ করছে, হোয়েন টু ডিফারেন্ট বডিজ আর মুভিং উইথ সেম কাইনেটিক এনার্জি। তার মানে কি ইন দিস কেস কাইনেটিক এনার্জি ইজ এ কনস্ট্যান্ট। তাহলে এবার আমাকে ডিফাইন করতে বলছে ইফ টু ডিফারেন্ট বডিজ আর মুভিং উইথ সেম কাইনেটিক এনার্জি হুইচ ওয়ান অফ দেম উইল হ্যাভ গ্রেটার মোমেন্টাম। তাহলে এবার আমি কোন ইকুয়েশনটাকে ফলো করব? দিস ইকুয়েশন পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2mk। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে স্টার্ট করি। পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টোয়াইস mk, এটা হচ্ছে আমার ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু রিঅ্যারেঞ্জ করে, টু কনস্ট্যান্ট কাইনেটিক এনার্জি কে কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি। দেখো এভাবে লেখা যাবে কিনা বলো? এভাবে লিখতে পারবো? হ্যাঁ স্যার। কে কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, তাদের স্কোয়ার রুট ইজ অবভিয়াসলি এ কনস্ট্যান্ট। তাহলে পরে আমি এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই রুট এম, এটা বলা যাবে। তাহলে যেই মোমেন্টে ইকুয়াল অ্যান্ড কনস্ট্যান্ট সাইনকে তুমি অফ করে দেবে ইকুয়েশন থেকে, তুমি কি পাবে? ইউ উইল গেট এ প্রপোর্শনালিটি সাইন, কে প্রপোর্শনাল সরি পি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এম। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড মাস অফ দ্য অবজেক্ট। তাহলে তুমি এখানে কি দেখতে পেলে? ইন দিস কেস momentum will be directly proportional to the square root of mass। তাহলে m যত বেশি হবে স্কোয়ার রুট অফ মাসের ভ্যালু তত বেশি হবে। মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ মাস, তার মানে মোমেন্টামের ভ্যালুও তত বেশি হবে। এবার মাস বেশি হওয়া মানে কি? হেভি অবজেক্ট। তাহলে যদি দুটো ডিফারেন্ট অবজেক্ট বা দুটো ডিফারেন্ট বডি সেম মোমেন্টামে মুভ সেম কাইনেটিক এনার্জিতে মুভ করে, তাহলে যে বডির মাস যত বেশি হবে সেই বডি তত বেশি মোমেন্টামকে পজেস করবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? হেন্স দ্য হেভিয়ার বডি উইল পজেস গ্রেটার মোমেন্টাম। দেখো এই দুটো কেস তোমাদের ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই কোয়েশ্চেনটা কিন্তু যে কোনো একটা তোমাদের দেয়, আইদার তোমাকে বলবে টু ডিফারেন্ট বডিজ আর মুভিং উইথ সেম মোমেন্টাম হুইচ ওয়ান অফ দেম উইল হ্যাভ গ্রেটার কাইনেটিক এনার্জি, অর বলতে পারে টু ডিফারেন্ট বডিজ আর মুভিং উইথ সেম কাইনেটিক এনার্জি
হুইচ ওয়ান অফ দেম উইল হ্যাভ গ্রেটার মোমেন্টাম। যেটা দেবে সেটা তোমাকে ডিফাইন করে দেখাতে হবে। দেখো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাকিরা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবারে আমি চলে যাব সেকেন্ড টাইপ অফ এনার্জি। সেকেন্ড টাইপ অফ আমাদের এখানে কি ছিল? পোটেনশিয়াল এনার্জি। এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটু জল খেয়ে আসি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিতে ভেলোসিটি বা মোশনের সাথে এটা কোনোভাবেই রিলেটেড নয়। এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জির ডেফিনেশনের আরেকটা পার্ট। সেখানে আমি কি কন্ডিশনটা ছিল, যে এনার্জি ডিউ টু পজিশন অর কনফিগারেশন অফ দ্য অবজেক্ট অর সিস্টেম। কনফিগারেশন মানে হচ্ছে শেপ অর সাইজ। তাহলে পরে কোনো একটা বডি তার পজিশনের জন্য বা শেপ সাইজের জন্য যে এনার্জিটা পজেস করবে, সেই এনার্জিটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। তাহলে আমাকে যদি পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন বলে, তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল এনার্জি: দ্য এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন। কনফিগারেশন মানে শেপ অর সাইজ ইজ কল্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। এবারে যদি তুমি পজিশনের কথা বলো, তাহলে আমরা একটা অবজেক্টকে যদি গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে প্লেস করি, তাহলে অবজেক্টের পজিশন চেঞ্জ করছে ইনসাইড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। তাহলে এখানে অবজেক্টের মধ্যে একটা এনার্জি স্টোরড হবে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি রিলেটেড টু দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ। এটার আমরা নাম দেব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। যদি একটা চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি তার পজিশনকে মুভ করাও, তখন তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তার পজিশনের চেঞ্জের জন্য তুমি দেখবে ওই চার্জ পার্টিকেলের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছে, দ্যাট উইল বি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি উইদিন দ্যাট অবজেক্ট। আমরা যদি এটা এখন তো সবই তোমার ডিজিটালি, তোমার ইলেকট্রনিক গ্যাজেটস, কিন্তু আমাদের ছোটোবেলাতে যখন ওই টয় কারের মধ্যে স্প্রিং থাকতো, আমরা এরকম একটা কি দিয়ে সেই স্প্রিংটাকে ওয়াইন্ড করতাম, করে যখন আমরা কারটাকে ছেড়ে দিতাম, রিলিজ করতাম, ওই স্প্রিংটা যতক্ষণ না পর্যন্ত ওর অরিজিনাল শেপে ব্যাক করে আসছে, কারটা মুভ করতো। অনেক বাড়িতে এখনও দেখবে অ্যালার্ম ক্লকে তোমার দেখবে ওর পিছনে একটা স্প্রিং থাকে, যে স্প্রিংটাকে ওয়াইন্ড করাতে হয় ডেলি রেগুলার বেসিসে, তাহলে সেই অ্যালার্ম ক্লকটা রান করে। বেশি তুমি দেখতে পাবে যে যারা মানে পুরনো বাড়ি যেখানে দেখবে, যেখানে পেন্ডুলাম ক্লক আছে, ডিজিটাল পেন্ডুলাম ক্লক না, অ্যানালগ পেন্ডুলাম ক্লক, সেখানে দেখবে একটা কি থাকে, সেই কি দিয়ে আমাদের একটা স্প্রিংকে, যেটাকে বাংলাতে আমরা বলি হচ্ছে ঘড়িতে দম দেওয়া, এই স্প্রিং দিয়ে স্প্রিংটাকে আমরা বেসিক্যালি রোটেট করিয়ে স্প্রিংটাকে ইলংগেট করাই, যে স্প্রিংটা আবার ওর অরিজিনাল লেন্থে ব্যাক করে এবং সিস্টেমটাকে রান করায়। তাহলে তুমি যেই মোমেন্টে স্প্রিংকে ওয়াইন্ড করছো, ইউ আর ইলংগেটিং দ্য স্প্রিং, দ্যাট মিনস ইউ আর চেঞ্জিং দ্য শেপ অর কনফিগারেশন অফ দ্যাট স্প্রিং। এই চেঞ্জের জন্য স্প্রিংয়ের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হচ্ছে, যে পোটেনশিয়াল এনার্জিটাকে ও ইউজ করছে হোয়েন ইট আনওয়াইন্ডস ইটসেলফ। তার জন্য ও একটা কন্টিনিউয়াসলি ওয়ার্ক পারফর্ম করে যাচ্ছে, কারণ এনার্জি না থাকলে কখনো কোনো অবজেক্ট ওয়ার্ক পারফর্ম করতে পারে না। এবার আমরা এই পার্টে যে পোটেনশিয়াল এনার্জিটাকে নিয়ে পড়ব, সেটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আরেকটা টাইপ অফ এনার্জি আছে যার নাম হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এটা তোমাদের ইলাস্টিসিটি যখন চ্যাপ্টারটা আমি পড়াবো, তখন তোমাদের আমি এটা বলে দেব।
এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে কি? তুমি একটা বডিকে ডিসপ্লেস করছো একটা সার্টেন লেভেল থেকে আর একটা লেভেলে। এই ডিসপ্লেসমেন্টের সময়তে তুমি যে ওয়ার্কটা পারফর্ম করবে সেই ওয়ার্কটা ওই অবজেক্টের মধ্যে স্টোরড হবে ইন দ্য ফর্ম অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবারে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আরেকটা রকমভাবে ডিফাইন করা যায়, সেটা আমি তোমাদের একটু বাদে বলে দিচ্ছি, কিন্তু তোমরা এখন ইন জেনারেল এইভাবে জিনিসটা মনে রাখো যে যখন তুমি এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স একটা অবজেক্টকে ডিসপ্লেস করবে, ওয়ার্ক ডান against the gravitational force will be stored in the form of gravitational potential energy inside that object. এবারে ব্যাপারটা কি হচ্ছে, অবজেক্টটা ধরো গ্রাউন্ডে রয়েছে, তুমি অবজেক্টটাকে এইচ হাইট তোমার রেস করলে অবজেক্টটাকে, তাহলে অবজেক্টের পজিশন চেঞ্জ হলো উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ অ্যাবাভ দ্য সারফেস। এর জন্যই পজিশন চেঞ্জের জন্য বা নিউ পজিশনের জন্য অবজেক্টের মধ্যে যে এনার্জিটা স্টোরড হলো সেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট অর অফ দ্য বডি। তুমি অবজেক্টটাকে যদি হরাইজেন্টালি শিফট করাও, তুমি কিন্তু দেখবে দেয়ার ইজ নো কাইন্ড অফ টার্ম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অবজেক্ট। কেন? হরাইজেন্টালি মুভ করালে অবজেক্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ করবে না, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে আমি যদি হরাইজেন্টালি একটা অবজেক্টকে মুভ করাই, উই আর চেঞ্জিং দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। তাহলে আমি এক্ষুনি বললাম যে একটা ফোর্স ফিল্ডের মধ্যে যদি অবজেক্টের পজিশন চেঞ্জ করে, দেন এ পোটেনশিয়াল এনার্জি উইল বি স্টোরড উইদিন দ্যাট অবজেক্ট। কন্ডিশনটা হচ্ছে কেন হরাইজেন্টালি তুমি শিফট করালে, পজিশন চেঞ্জ করালে অবজেক্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে না, তার কারণ কি? গ্র্যাভিটেশনাল ফোর্স কোন ডাইরেকশানে অ্যাক্ট করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে। তুমি যদি একটা অবজেক্টকে হরাইজেন্টালি মুভ করাও, তাহলে ভার্টিক্যাল লাইন অ্যান্ড হরাইজেন্টাল লাইন দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি হয়, আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কী ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে তুমি অবজেক্টকে মুভ করাচ্ছ অ্যালং দ্য হরাইজেন্টাল, ফোর্স অ্যাক্ট করছে অ্যালং দ্য ভার্টিক্যাল, তাহলে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। আমরা অলরেডি জানি কস 90 0, তার মানে কোনো ওয়ার্ক পারফর্ম হবে না, তার জন্য তুমি কোনো রকম এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অবজেক্ট পাবে না, ওটা তো জিরো ওয়ার্ক হয়ে গেল। তাহলে পরে আমাকে যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কি মনে রাখতে হবে? অবজেক্টকে সারফেস অফ দ্য মানে হরাইজেন্টালি মুভ করানো যাবে না, অবজেক্টকে এমনভাবে মুভ করাতে হবে যাতে অবজেক্টের পজিশন সারফেস অফ দ্য আর্থ থেকে সার্টেন হাইট অবধি উঠে যায়। সেটা তুমি একটা ইনক্লাইন প্লেন দিয়ে মুভ করাতে পারো, স্ট্রেট ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করাতে পারো, এনিথিং। তুমি যদি এবার আমাকে বলো স্যার আমি যদি আর্থের সারফেস থেকে নিচের দিকে যাই তাহলে কি হবে? তাহলেও হবে, কিন্তু সেখানে জিনিসটা একটু অন্যরকম হবে। কীরকম হবে আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমার ডেফিনেশনটা হচ্ছে এই ডেফিনেশনটা, যে এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে এই কথাটা আমি কেন লিখলাম অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ? আমি তো নাও লিখতে পারতাম। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে গেলে তোমাকে সবসময় একটা রেফারেন্স লেভেলকে কনসিডার করতে হবে। সেই রেফারেন্স লেভেলটা ইন জেনারেল আমরা সারফেস অফ আর্থকে কনসিডার করি, কিন্তু তুমি ইউ আর ফ্রি টু চুজ এনি রেফারেন্স লেভেল।
তুমি রেফারেন্স লেভেল যেরকমভাবে চুজ করবে তোমার সেই অনুযায়ী ক্যালকুলেশনের এক্সপ্রেশনগুলো চেঞ্জেস হবে, কিন্তু ফাইনাল এক্সপ্রেশন তুমি কিন্তু এক্স্যাক্টলি সেম পাবে, যেটা তুমি সারফেস অফ আর্থকে কনসিডার করে ক্যালকুলেট করছো সেখানে যা ভ্যালু পাবে, তুমি যদি সারফেস অফ আর্থকে রেফারেন্স লেভেল কনসিডার না করে অন্য যে কোনো একটা রেফারেন্স লেভেলকে, অন্য যে কোনো একটা লেভেলকে রেফারেন্স লেভেল কনসিডার করো, তাহলে তুমি কি অবজার্ভ করবে যে এক্সপ্রেশন মানে ক্যালকুলেশনের টাইমে ইকুয়েশনগুলো চেঞ্জেস হচ্ছে, কিন্তু ফাইনাল রেজাল্ট সেম অ্যাপিয়ার করবে। তাহলে আমরা ইন জেনারেল আমাদের অত কমপ্লিকেশনের কোনো দরকার নেই, আমরা সারফেস অফ আর্থকে কনসিডার করছি অ্যাজ আওয়ার রেফারেন্স লেভেল। তাহলে এখানে আমাদের একটা ডায়াগ্রাম লাগবে, এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফিগারটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই সারফেস অফ আর্থ হচ্ছে আমার রেফারেন্স লেভেল। সারফেস অফ আর্থ ইজ আওয়ার রেফারেন্স লেভেল। একটা বডি, তার মাস এম, সেটা তুমি প্রথমে সারফেস অফ আর্থের উপর প্লেস করেছো, তাহলে অবজেক্ট ইজ অ্যাট রেস্ট অন দ্য সারফেস অফ আর্থ। অবজেক্টের ওয়েট মানে কি? যে ফোর্সে আর্থ অবজেক্টকে নিজের সেন্টারের দিকে পুল করছে, তাহলে ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ দ্য গ্র্যাভিটেশনাল পুল অন দ্য বডি। তাহলে পরে আমি যদি বলি গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য বডি, দেন ইট উইল বি ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি। তাহলে ওয়েট অফ দ্য বডি ইজ ইকুয়াল টু আমি কি লিখব? এমজি। আর এমজি কোন দিকে অ্যাক্ট করছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে। এবার যেই মোমেন্টে তুমি সারফেস অফ আর্থের উপর ওকে প্লেস করেছো, সারফেস অফ আর্থ কী করবে? ওই অবজেক্টের উপর আপওয়ার্ড ডাইরেকশানে একটা রিয়াকশান ফোর্স দেবে। আমার এখানে রিয়াকশান ফোর্সের কোনো দরকার নেই, আমি যেন রিয়াকশান ফোর্সটাকে রাখিনি। এবার আমার কাজ হচ্ছে কি, অবজেক্টটাকে সারফেস অফ আর্থের থেকে স্লোলি লিফট করে নিয়ে গিয়ে এই হাইটের এই প্লেনে প্লেস করব। এবারে আমি কেন বললাম স্লোলি লিফট করব? স্লোলি লিফট করব মানে আমি কনসিডার করব যে উই আর লিফটিং দ্য বডি স্লোলি ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। আমি অ্যাক্সিলারেটেড মোশানে অবজেক্টটাকে দুম করে তুলব না, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশানে অনেক বেশি কমপ্লিকেশান মানে তখন আমার একটা নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে, সেটা ওয়ার্ক ডান করতে হবে, আমি এই সমস্ত ঝামেলার দিকে যাব না। আমি জিনিসটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল রাখার জন্য আমি কি করব? আমি বডিটাকে স্লোলি আপওয়ার্ড ডাইরেকশানে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে লিফট করাবো। তাহলে একটা বডিকে যদি আমি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করাই, আমি তোমাদের এটা অলরেডি অনেকবার বলেছি, একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে মানে নেট ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্ট ইজ জিরো। তাহলে তুমি যদি অবজেক্টটাকে ভার্টিক্যালি কনস্ট্যান্ট ভেলোসিটিতে লিফট করো, তার মানে অবজেক্টের ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে কোনো নেট ফোর্স থাকবে না। তাহলে সেই নেট ফোর্সটা কখন থাকবে না? যদি তুমি অ্যাটলিস্ট বলা উচিত না, যদি তুমি এক্স্যাক্টলি ওয়েট অফ দ্য অবজেক্টের ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স আপওয়ার্ড ডাইরেকশানে অ্যাপ্লাই করো। তাহলে তোমার আপওয়ার্ড ডাইরেকশানের অ্যাপ্লাইড ফোর্স যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট হয়, তাহলে ওয়েট অফ দ্য অবজেক্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তোমার অ্যাপ্লাইড ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে দুটো ফোর্সের ম্যাগনিটিউড যদি সেম হয়, দে আর অপোজিটলি ডাইরেক্টেড, so they will cancel each other. As a result, we will find that the net force on the body in the vertically upward direction is now zero. এটাতে আমাদের ক্যালকুলেশন করাটা এক্সট্রিমলি ইজি হবে। এই জন্য আমি কনসিডার করছি দ্য বডি হ্যাজ বিন লিফটেড ভেরি স্লোলি
উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমাদের রিকোয়ার্ড আপওয়ার্ড ফোর্স উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। এই লজিকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরে আমি কি বলছি, দ্য বডি ইজ লিফটেড স্লোলি ইন দ্য vertically upward direction with a constant velocity। তাহলে আমি কি বলবো, so the required force applied on the body should be equal to the weight of the body। তার মানে আমার এখানে অ্যাপ্লাইড ফোর্স হবে এফ ইজ ইকুয়াল টু এমজি। এই লজিকটা আমার হয়ে গেল। এবার বডিটাকে অ্যাকর্ডিং টু ফিগার কতটা হাইট রাইজ করানো হয়েছে, এইচ হাইট রাইজ করানো হয়েছে। তাহলে বডিটা কোন দিকে ডিসপ্লেসড হচ্ছে, ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। তুমি কোন ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছো, ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে তোমার অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দে আর ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে পরে আমার কস থিটাতে থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি। তাহলে পরে আমি এবার যে কী ক্যালকুলেট করব, ওয়ার্ক ডান বাই দ্য লিফটিং ফোর্স। তাহলে টু লিফট দ্য বডি থ্রু এ height h, to lift the body through a height h, work done by the applied force। ফার্স্ট ইকুয়েশান থেকে আমি স্টার্ট করি। আমাদের কাছে যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানটা, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। এবার তোমার এখানে এফ কত, এফ হচ্ছে এমজির সঙ্গে ইকুয়াল, এস হচ্ছে ইজ ইকুয়াল টু দ্যাট হাইট এইচ, আর কস 0 হচ্ছে 1। তাহলে আমি কি লিখব, ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর্সের জায়গায় এমজি পুট করব, এসের জায়গায় এইচ পুট করব, আর কস 0 ডিগ্রির জায়গাতে 1 পুট করব। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এমজি ইন্টু এইচ ইন্টু 1। তাহলে এমজি ইন্টু এইচ ইন্টু 1 মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত হলো, এমজি এইচ। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার, ডাব্লু ইজ ইকুয়াল টু এমজি এইচ। এটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে তুমি কনস্ট্যান্ট ভেলোসিটি প্রথমেই মেনশন করে দিয়েছো, এই যে টার্মটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে কি, অবজেক্টের ভেলোসিটির কোনো চেঞ্জ নেই, তার মানে অবজেক্টের কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ নেই। এই যে ওয়ার্ক ডানটা হলো, এই ওয়ার্ক ডানটা কি করলো, এই ওয়ার্ক ডানটা ইউজড হলো টু ইনক্রিজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। তাহলে আমি কি বলতে পারি, আমরা বলবো যে ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট দেয়ার ইজ নো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বিকজ দ্য ভেলোসিটি অফ দ্য বডি ইজ এ কনস্ট্যান্ট, প্রথমেই বলে দিয়েছি। তার মানে ওয়ার্ক ডান অন দ্য বডি বাই দ্য লিফটিং ফোর্স ইজ ইউজড টু ইনক্রিজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি। তাহলে সেটাকে যদি আমি, যেটা তোমাদের বললাম, আমি সেটা তোমাদের এখানে লিখে দিলাম যে ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইটস কাইনেটিক এনার্জি বিকজ দ্য ভেলোসিটি অফ দ্য বডি হ্যাজ বিন দ্য সেম থ্রু আউট। এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি বলে দিয়েছি, সো দেয়ার ফোর দ্য ওয়ার্ক ডান অন দ্য বডি হ্যাজ বিন ইউজ টু ইনক্রিজ ইটস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই ওয়ার্ক ডানটা যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোরড হয়, তাহলে পরে সো দ্য গ্র্যাভিটেশনাল potential energy of the body at a height h above the surface, সেটাকে আমরা কি লিখবো, আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে ক্যাপিটাল ইউ দিয়ে লিখি।
কাইনেটিক এনার্জিকে ক্যাপিটাল কে দিয়ে লিখি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি। তাহলে ক্যাপিটাল ইউ উইল বি ইকুয়াল টু ডাব্লু, কারণ ওয়ার্ক ডানটাই স্টোরড হবে অবজেক্টের মধ্যে অ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমার কাছে এক্সপ্রেশনটা দাঁড়াবে ইউ ইজ ইকুয়াল টু mgh। দেখো এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি অবজেক্টটা যখন সারফেস অফ আর্থে ছিল তখন কি অবস্থা ছিল? যদি অবজেক্টটা থাকে অন দ্য সারফেস অফ আর্থ, তার মানে কি? তার মানে তো হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ আর্থ তো জিরো, তাই না? চিন্তা করে দেখো, অন দ্য সারফেস অফ আর্থ হাইট এইচ ইজ ইকুয়াল টু জিরো, কারণ তুমি তো হাইট তো সারফেস অফ আর্থের থেকে ক্যালকুলেট করছো। তাহলে এইচ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে পরে কি হবে? গ্র্যাভিটেশনাল, তাহলে তার মানে সারফেস অফ আর্থটা যেহেতু আমার রেফারেন্স লেভেল, তাহলে সারফেস অফ আর্থে যখন অবজেক্ট থাকবে তার কোনো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে না। এবার তুমি রেফারেন্স লেভেল সারফেস অফ আর্থ না ধরে যদি অন্য একটা কোনো লেভেলকে কনসিডার করো, তাহলে সেই লেভেলে তোমার কোনো রকম পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তার মানে আমি এখানে বলতে পারি on the surface of earth h is equal to 0, hence gravitational potential energy of the body on the surface of earth, which is our reference level, is 0। এটা মনে রাখবে। তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অন দ্য রেফারেন্স লেভেল উইল অলওয়েজ বি ইকুয়াল টু জিরো। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এইচ হাইটে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি mgh, অবজেক্টটাকে তুমি যদি এবার এইচ হাইট থেকে সারফেস অফ আর্থে ব্যাক করিয়ে নিয়ে আসো, পোটেনশিয়াল এনার্জি mgh থেকে হয়ে যাবে জিরো। এবার যদি আমি এখানে একটা টানেল ডিগ করি, তার মধ্যে অবজেক্টটাকে বিলো দ্য সারফেস অফ আর্থ নিয়ে যাই, তাহলে কি হবে? mgh থেকে জিরো হয়েছে, তাহলে আমি এবার এই রেফারেন্স লেভেল থেকে যদি ফার্দার বিলোতে যাই, তাহলে এবার জিরোর থেকে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ডিক্রিজ করবে। তাহলে জিরোর থেকে ডিক্রিজ করা মানে কি? পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতো না, কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তুমি রেফারেন্স লেভেলের অ্যাবাভে অবজেক্টকে নিয়ে যাচ্ছ না বিলো দ্য রেফারেন্স লেভেল নিয়ে যাচ্ছ। তুমি যদি অবজেক্টকে নিয়ে যাও বিলো দ্য রেফারেন্স লেভেল, অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে নেগেটিভ। অবজেক্টকে যদি রাখো অন দ্য রেফারেন্স লেভেল, তাহলে অবজেক্টের কোনো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে না। যদি অবজেক্টকে প্লেস করো অ্যাবাভ দ্য রেফারেন্স লেভেল, তাহলে অবজেক্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে পজিটিভ। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রেফারেন্স লেভেলের রেসপেক্টে ক্যালকুলেটেড হচ্ছে। তোমাকে দেখতে হবে ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট অ্যাবাভ দ্য রেফারেন্স লেভেল না বিলো দ্য রেফারেন্স লেভেল। অ্যাবাভ দ্য রেফারেন্স হলে পজিটিভ, বিলো দ্য রেফারেন্স লেভেল হলে নেগেটিভ। এটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পরে আমি এখানে কয়েকটা জিনিস মনে রাখবো, সেটা কি? if the body is raised above the reference level, the আমি শর্টে এটাকে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা শর্ট টার্ম ইউজ করে রাখছি, জিপিই। বারবার করে লিখতে অনেক টাইম যাচ্ছে। the gravitational potential energy will
always be positive. If the body is placed below the reference level, তাহলে আমার এই জায়গাটাকেও হাইলাইট করতে হবে, above the reference level, below the reference level, the gravitational potential energy will always be negative. আর থার্ড কেস, if the body is on the reference level, the gravitational potential energy will be 0. এই তিনটে কন্ডিশন মনে রাখবে। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে ধরো তুমি একটা অবজেক্টকে উপরে থ্রো করলে, তাহলে অবজেক্ট অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ মুভ করছে, তাহলে অবজেক্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে, অবজেক্টের কাইনেটিক এনার্জি থাকবে। মেকানিক্যাল এনার্জি আমি কি বলেছিলাম? সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিজ অফ দ্য বডি। তাহলে কোনো একটা মোমেন্টে যদি অবজেক্টের ভেলোসিটি ভি হয় আর অবজেক্ট যদি অ্যাবাভ দ্য লেভেল অফ রেফারেন্স অর রেফারেন্স লেভেল যদি হাইট এইচ হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ এই দুটোকে তুমি সাম আপ করলে যে ভ্যালুটা পাবে, দ্যাট উইল বি টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ মুভিং বডি ইনসাইড দ্যাট গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ। এর সব থেকে ভালো এক্সাম্পল কি? একটা ধরো আর্থকে রিভলভ করে স্যাটেলাইট, বিভিন্ন স্যাটেলাইট, আর আর্থকে সেন্টার করে বিভিন্ন স্যাটেলাইট রিভলভ করছে। সেখানে আমাদের মুন আছে, ন্যাচারাল স্যাটেলাইট, এছাড়া আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটস আছে। এই স্যাটেলাইটগুলোর তুমি যদি মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করো, তুমি দেখবে ওরা রোটেশনের জন্য ওদের ভেলোসিটি আছে, তার মানে কাইনেটিক এনার্জি আছে। আবার ওরা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কন্টিনিউয়াসলি পজিশন চেঞ্জ করছে, তাহলে এদের পোটেনশিয়াল এনার্জি আছে। তার মানে তুমি যদি একটা স্যাটেলাইটের, যে স্যাটেলাইটটা রিভলভ করছে অ্যারাউন্ড দ্য আর্থ, তার যদি তুমি ক্যালকুলেট করো টোটাল মেকানিক্যাল এনার্জি, দেন ইট উইল বি দ্য সামেশন অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এখানে একটা মজার কথা বলে দিই, কাইনেটিক এনার্জির ভ্যালু পোটেনশিয়াল এনার্জির ভ্যালুর থেকে কম হয়, আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমরা সেখানে নেগেটিভ পাই। তাই জন্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ ইজ অলওয়েজ নেগেটিভ। ঠিক একই লজিকে তুমি যদি অ্যাটমের ইনসাইডে নিউক্লিয়াসকে সেন্টার করে যে ভেরিয়াস ইলেকট্রনস রিভলভ করছে, তুমি যদি ইলেকট্রনের টোটাল কাইনেটিক এনার্জি অ্যান্ড তোমার কি টোটাল মেকানিক্যাল এনার্জি যদি ক্যালকুলেট করো, তুমি সেখানেও দেখবে যে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন রিভলভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ এগেন নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার একটা কারণ আছে। নেগেটিভ হয় বলেই ইলেকট্রন আর নিউক্লিয়াসকে সেন্টার করে অরবাইটাল মোশন এক্সিকিউট করছে। যদি পজিটিভ হতো, ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করতো না, নিজে থেকে বাইরে বেরিয়ে চলে যেত। একই জিনিস হচ্ছে আমাদের স্যাটেলাইটের জন্য। স্যাটেলাইটের যদি পজিটিভ টোটাল মেকানিক্যাল এনার্জি হতো, স্যাটেলাইট কিন্তু আর অরবিটে রোটেট করতো না, স্যাটেলাইট কিন্তু বেরিয়ে চলে যেত। নেগেটিভ টোটাল মেকানিক্যাল এনার্জি বলেই দে আর বাউন্ড টু দ্যাট সিস্টেম। এরা নিজে থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না। এদেরকে তোমাকে যদি অরবিট থেকে ডিসপ্লেস করাতে হয়,
তোমাকে এদের মধ্যে এক্সটার্নালি এনার্জি সাপ্লাই করতে হবে, তবে ওরা শিফটেড হবে ওই অরবিট থেকে। এইবারে আমাদের একটা কনজারভেশন অফ এনার্জির কিছু লজ আছে। তো আমি প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি ডিফারেন্ট, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ডিফারেন্ট, দুটো কিন্তু ভুল করে ফেলো না। অনেক সময় দেখা যায় ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কোয়েশ্চেন দিয়েছে আর স্টুডেন্ট লিখে দিয়েছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম ইনটু অ্যানাদার। সেটা কিন্তু কমপ্লিটলি রং, কারণ এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটা ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি নয়, এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটা যে কোনো টাইপ অফ এনার্জির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কমপ্লিটলি ডিফারেন্ট। ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির প্রথম কন্ডিশন হচ্ছে যদি কোনো ডিসিপেটিভ ফোর্স এক্সিস্ট না করে। ডিসিপেটিভ ফোর্স মানে ফ্রিকশন টাইপের ফোর্স, যার জন্য এনার্জি ডিসিপেশন হয়, মানে যার জন্য লস অফ এনার্জি হয়। এরকম যদি ফোর্স এক্সিস্ট না করে তাহলে পরে একটা বডির সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমার লটা কি? লটা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ডিসিপেটিভ ফোর্সেস, এক্সাম্পল ফ্রিকশন, এয়ার রেজিস্টেন্স, viscosity, etc. The sum of kinetic and potential energies of a body always remains constant। যেখানে এরকম কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, ডিসিপেটিভ মানে ডিসিপেশন অফ এনার্জি মানে লস অফ এনার্জি, যেখানে লস অফ এনার্জি হবে না, সেই কন্ডিশনে তুমি যদি একটা বডির সাম অফ কাইনেটিক অ্যান্ড সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি যদি ক্যালকুলেট করো, সেটা বডির যতক্ষণ পর্যন্ত মুভ করবে বা যতক্ষণ পর্যন্ত পজিশন চেঞ্জ করবে, যাই কিছু করবে, সব কেসে তুমি সেম পাবে। তাহলে এই যে স্টেটমেন্টটা আমি বললাম, এই স্টেটমেন্টটা আমাকে প্রুফ করতে হবে। স্টেটমেন্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো স্টেটমেন্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে তোমাদের আমি একটা ফিগার দেখাই। ফিগারটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি? এটা আমার সারফেস অফ আর্থ, তার মানে রেফারেন্স লেভেল। এখান থেকে এইচ হাইট অ্যাবাভে একটা এ প্লেন রয়েছে। এইখানে একটা অবজেক্ট রয়েছে যার ওয়েট হচ্ছে এমজি। অবজেক্টটা প্রথমে এ প্লেনে রেস্টে রয়েছে, তুমি অবজেক্টটাকে রিলিজ করলে অবজেক্টটা নিচের দিকে নামছে। আমার এখানে প্রথমেই বলা রয়েছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ডিসিপেটিভ ফোর্সেস। তাহলে আমাকে কনসিডার করে নিতে হবে এই অবজেক্টের এই টোটাল ফলে কোনো এয়ার ফ্রিকশন নেই, তার মানে আমাকে এয়ার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমাকে কনসিডার করতে হবে দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স। এবারে যখন এরকম একটা বডিকে, কেন আমরা কোনো ক্যালকুলেশানেই এয়ার রেজিস্ট্যান্সকে কনসিডার করি না, ওটা বাই ডিফল্ট আমরা জিরো ধরে নিই। যখন তুমি একটা অবজেক্টকে একটা সার্টেন হাইট থেকে রিলিজ করে দেবে, এবং একটা মজার ব্যাপার দেখো, অবজেক্টটাকে যখন তুমি এই এ প্লেন থেকে রিলিজ করে দিচ্ছ,
তখন তুমি কিন্তু অবজেক্টকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে থ্রো করলে না, তুমি অবজেক্টটাকে জাস্ট হাতে ধরেছিলে, রিলিজ করে দিলে, তাহলে অবজেক্টের ইনিশিয়ালি কোনো ভেলোসিটি নেই। অবজেক্টটা এবার ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে অনলি আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স অফ গ্র্যাভিটি। এই রকম বডির নাম হচ্ছে ফ্রিলি ফলিং বডি, যেখানে বডিটার মোশন ইজ অনলি গভর্নড বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, যেখানে আর অন্য কোনো ফোর্স নেই। তাহলে আমার কাছে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে দ্য বডি ইজ এ ফ্রিলি ফলিং বডি, উই হ্যাভ neglected air resistance. এয়ার রেজিস্ট্যান্স একটা ডিসিপেটিভ ফোর্স, ডিসিপেটিভ ফোর্সের আরেকটা নাম হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্সের নাম হচ্ছে কনজারভেটিভ ফোর্স। আমি তোমাদের পরে ছোট্ট করে একটা লাইন বলে দেবো, মনে রাখবে। এবারে আমরা একটা একটা পয়েন্টে, এবারে আমি এখানে আর কি বলে দিচ্ছি, প্লেন এ ইজ অ্যাট এ হাইট এইচ অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, সারফেস অফ আর্থ ইজ আওয়ার রেফারেন্স লেভেল। ফ্রিলি ফলিং বডি মানে, মনে রাখবে যেখানেই দেখবে ফ্রিলি ফলিং বডি, তার মানে এটা অবভিয়াস ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি ইজ জিরো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ফ্রিলি ফলিং বডি মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি ইজ জিরো, এটা মনে রাখবে। ফ্রিলি ফলিং বডি মানেই ইউ জিরো। এবারে আমরা কি ক্যালকুলেট করব? প্রথমে ক্যালকুলেট করব প্লেন এতে অবজেক্টের কতটা, বা ওই বডিটার টোটাল মেকানিক্যাল এনার্জি কত। তারপর যখন বডিটা নিচের দিকে নামবে, কোনো একটা টাইমে ও প্লেন বিতে আসবে, তখন ওর একটা এক্স হাইট নামবে, তখন ওর ভেলোসিটি হবে, ওর পজিশান চেঞ্জ হবে, তার জন্য বি প্লেনে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করব। তারপর যখন সারফেস অফ আর্থে আসবে, তখন আমরা আবার টোটাল মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করব। আমাকে দেখাতে হবে, প্রুফ করে দেখাতে হবে, এতে টোটাল মেকানিক্যাল এনার্জি, বি এর টোটাল মেকানিক্যাল এনার্জি, সিতে টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে সেম। কিভাবে ক্যালকুলেটটা করছি দেখো। বডিটা স্টার্ট করছে ফ্রম রেস্ট, ফ্রিলি ফলিং বডি, তাহলে পরে প্রথম কন্ডিশন হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো প্লেন এতে। তাহলে পরে আমাকে যদি বলে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন এ, তাহলে আমার ইমিডিয়েট আনসার হবে কাইনেটিক এনার্জি ইজ জিরো। যেখানে ভেলোসিটি নেই সেখানে কাইনেটিক এনার্জি থাকবে না। এবারে এ প্লেনটা সারফেস অফ আর্থের থেকে কত হাইট অ্যাভাবে রয়েছে? এইচ হাইট অ্যাভাবে। একটু আগে আমরা কি ক্যালকুলেট করলাম, যদি একটা বডিকে আমি সারফেস থেকে এইচ হাইটে নিয়ে যাই, তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। তাহলে আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন এ ইজ ইকুয়াল টু mgh। দেখো এই দুটো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন এ, কী হবে? কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ। তাহলে পরে আমি ইজ ইকুয়াল টু লিখব 0 প্লাস mgh, সো দ্যাট ইজ ইকুয়াল টু সিম্পলি mgh। আশা করি এতে কারোর কোনো প্রবলেম নেই। না স্যার। ওকে, না স্যার। এইবার চলে আসো প্লেন বি। ফিগার কি বলছে? প্লেন বি প্লেন এর থেকে এক্স হাইট নিচে আছে। তার মানে কি, প্লেন বিতে যখন রিচ করছে বডিটা, তখন ও এক্স ডিস্টেন্স কভার করেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে।
সারফেস অফ আর্থের থেকে এ প্লেনের হাইট হচ্ছে এইচ, তার থেকে এবার এক্স কমে গেল, তাহলে বি প্লেনের হাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ কত হয়ে যাবে? এইচ থেকে এক্সটা বাদ দিতে হবে, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। তার মানে কি, হাইট অফ দ্য বডি ফ্রম দ্য সারফেস অফ আর্থ দ্যাট উইল বি ইকুয়াল টু টোটাল হাইট থেকে যতটা ডিস্টেন্সও নেমেছে সেটা মাইনাস করে দাও। তাহলে পরে পোটেনশিয়াল এনার্জিটা ফার্স্টে ক্যালকুলেট করে নিই। সো হোয়াট উইল বি পোটেনশিয়াল এনার্জি অফ দিস বডি অ্যাট প্লেন বি? কেউ বলতে পারো? Sir, mg h minus x. কারেক্ট। এইচ হাইট হলে mgh, এবার সারফেস অফ আর্থের থেকে হাইট এইচ মাইনাস এক্স, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে mg ইন্টু এইচ মাইনাস এক্স। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি। এবারে দেখো বডি কিন্তু রেস্টে নেই, বডি কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে। তাহলে বি প্লেনকে ক্রস করার সময় বডির একটা কোনো ভেলোসিটি থাকবে। তাহলে আমি কনসিডার করে নিই, লেট দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট বি, এটাকে আমি কনসিডার করলাম ভি সাফিক্স বি। তাহলে পরে সো কাইনেটিক এনার্জি অফ দ্য বডি অ্যাট বি উইল বি ইকুয়াল টু হাফ এম ভিবি স্কোয়ার। এটা পাবো, তাই তো? যদি বিতে যদি ভেলোসিটি ভিবি হয় তাহলে হাফ এম ভিবি স্কোয়ার হবে। এবার আমার টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কি? সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুটো টার্মকে তুমি যদি অ্যাড করো তাহলে দেখো এটা ইজ ইকুয়াল টু এমজিএইচ, কিন্তু আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে আমাকে এই দুটো টার্মকে অ্যাড করে এমজিএইচ শো করাতে হবে, তবেই আমি বলতে পারবো টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট বি। তার মানে টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকছে, তার মানে আমার এই ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটা স্যাটিসফাইড হচ্ছে। লজিকটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার কি করে ক্যালকুলেট করব? ক্যালকুলেশনটা করব কি করে? আমার এই ভেলোসিটি অ্যাট বি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করবে? কি কি কন্ডিশন তোমার কাছে আছে? তুমি এ থেকে বি এইটুকুকে ফলো করো। যখন এ থেকে অবজেক্টটা স্টার্ট করেছিল তখন অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। কারণ দেখো এ প্লেনে আমরা প্রথমেই বলেছি অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, ফ্রিলি ফলিং বডি। খুব ভালো কথা। ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিবি। খুব ভালো কথা। কতটা ডিস্টেন্সও নেমেছে? এই যে এবি দেখো এক্স দেওয়া রয়েছে, তাহলে আমি বলতে পারি এখানে এস ইজ ইকুয়াল টু এক্স, এটা বলা যাবে। আর কতটা অ্যাক্সিলারেশনে নেমেছে? ও তো শুধুমাত্র আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে মুভ করছে, তার মানে ওর অ্যাক্সিলারেশন হবে হচ্ছে এ ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই কন্ডিশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ভিবির ভ্যালু। একটু আগে আমরা এরকম একটা এক্সপ্রেশনকে দেখো ইউজ করেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, যেখান থেকে আমরা ওই কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনের সময়তে করলাম। এই ইকুয়েশানে ভি এর জায়গায় ভিবি পুট করো, ইউ এর জায়গায় 0 পুট করো, এস এর জায়গায় এক্স পুট করো, এর জায়গায় জি পুট করো। তাহলে পরে ইকুয়েশানটা কি হবে? ইকুয়েশানটা দাঁড়াবে দেখো এই রকম, ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2gx। দেখো তো এরকম ইকুয়েশানটা পাবে কি না?
এটা পাবো তো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ভিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 2gx। এই ভিবি স্কোয়ারের ভ্যালুটা কাইনেটিক এনার্জি অ্যাট বিতে ভিবি স্কোয়ারের জায়গায় পুট করব। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট বি ইজ ইকুয়াল টু কত হবে? কাইনেটিক এনার্জি অ্যাট বি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি। কাইনেটিক এনার্জি অ্যাট বি কত? হাফ এম ভিবি স্কোয়ার, জাস্ট এ সেকেন্ড, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত? এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। দেখো এটা লেখা যাবে। এইবার ভিবি হ্যাঁ স্যার। ভিবি স্কোয়ারের জায়গায় 2gx পুট করে দাও। তাহলে ভিবি স্কোয়ারের জায়গায় যদি আমি 2gx পুট করি তাহলে এইটা ইজ ইকুয়াল টু এরকম দাঁড়াবে, হাফ এম টাইমস 2gx প্লাস এমজিএইচ মাইনাস এমজিএক্স। আমি জিনিসটাকে এভাবে ভেঙে দিলাম। দেখো এটা লেখা যাবে তো? এটা পাবো তো? হ্যাঁ স্যার। এই টু টু তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে টু টু যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পরে আমার ইকুয়েশানটা দেখো তো এরকম দাঁড়াচ্ছে কিনা, এমজিএক্স মাইনাস এমজিএইচ, সরি এমজিএক্স প্লাস এমজিএইচ মাইনাস এমজিএক্স, এটা থাকছে তো? দেখো এটা পাবো তো? হ্যাঁ স্যার। তাহলে প্লাস এমজিএক্স মাইনাস এমজিএক্স কী হবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে পরে তোমার কাছে আলটিমেটলি কী পড়ে থাকবে? আলটিমেটলি পড়ে থাকবে এমজিএইচ। তাহলে দেখো টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট প্লেন এ পেয়েছিলে এমজিএইচ, টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট বি সেটাও পেলে ইজ ইকুয়াল টু এমজিএইচ। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকিরা? হ্যাঁ স্যার। তাহলে এয়ার রেজিস্ট্যান্স নেই। আমরা কি অবজার্ভ করলাম? যে ফ্রিলি ফলিং বডির এ প্লেনে যতটা টোটাল মেকানিক্যাল এনার্জি ছিল বিতেও ততটাই মেকানিক্যাল এনার্জি। ঠিক একই রকমভাবে যদি তুমি সিতে ক্যালকুলেট করতে চাও, প্লেন সি, তাহলে কি হবে? সি মানে কি? সিটা কোথায়? সি হচ্ছে আমার রেফারেন্স লেভেল। তাহলে রেফারেন্স লেভেলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। তার মানে আমরা ফার্স্টেই বলবো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি ইজ ইকুয়াল টু 0। এটা ফার্স্টে পেয়ে গেলাম। এবারে আমি কনসিডার করে নিচ্ছি যখন অবজেক্টটা এ থেকে সিতে মানে গ্রাউন্ডে এসে পৌঁছালো তখন ওর একটা নতুন ভেলোসিটি হবে। লেট ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট সি, এটা কনসিডার করে নাও ভি সাফিক্স সি। তাহলে পরে কাইনেটিক এনার্জি অফ দিস বডি অ্যাট প্লেন সি ইজ ইকুয়াল টু কত হবে? হাফ এম ভিসি স্কোয়ার। কাইনেটিক এনার্জি অ্যাট সি হাফ এম ভিসি স্কোয়ার। তাহলে এবার যদি তুমি টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট সি ক্যালকুলেট করো তাহলে 0 প্লাস হাফ এম ভিসি স্কোয়ার আমাকে দেখাতে হবে এই ভ্যালুটাও এক্স্যাক্টলি ইকুয়াল টু এমজিএইচ। তার মানে যেরকমভাবে আমরা ভিবি স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করেছিলাম ঠিক একই রকমভাবে ভিসি স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে যখন ভিসি স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করবে ইউ হ্যাভ টু কনসিডার দ্য এন্টায়ার জার্নি অফ দ্য অবজেক্ট। তাহলে কোন কোন পার্টগুলো সেম থাকবে? ইউ 0 এ থেকে 0 নিয়ে স্টার্ট করলো, সেম থাকবে। অ্যাক্সিলারেশান জি সেম থাকবে। এবার ডিস্টেন্স কিন্তু এক্স হবে না, ডিস্টেন্স হবে পুরো হাইট এইচ, কারণ ও এ থেকে গ্রাউন্ডে বা সারফেস অফ আর্থে ব্যাক করে এসছে। তাহলে এসটা চেঞ্জ হবে, আর কি চেঞ্জ হবে? ভেলোসিটিটা ভিবির জায়গায় ভিসি হবে। তাহলে আমি যদি এটাকে কপি করে এখানে প্লেস করে
জাস্ট এই চেঞ্জেসগুলো করে দিই, তাহলে পরে দেখো তোমার কন্ডিশানগুলো তুমি পেয়ে গেলে। দেখো এই কন্ডিশানটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। এস কেন এইচ হলো? কারণ অবজেক্টটা এ থেকে সারফেস অফ আর্থ পুরো ডিস্টেন্সটা নেমেছে, তাই জন্য পুরো হাইটটা হবে ওর কভার ডিস্টেন্স। এবার এই ইকুয়েশানটাকে আমরা কপি করি। তাহলে এই ইকুয়েশানটা কপি করে এবার কি চেঞ্জেস করব? ভিবির জায়গাতে ভিসি স্কোয়ার করে দাও, এটা হয়ে এক্সের জায়গায় হয়ে যাবে এইচ, তাহলে ভিসি স্কোয়ারের ভ্যালু দেখো হয়ে গেল 2gh। দেখো এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট সি, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? ফার্স্টে আমি আগে লিখি হাফ এম ভিসি স্কোয়ার প্লাস 0। দেখো এটা হবে। এবার তোমার কাজ কি? ভিসি স্কোয়ার এই যে 2gh আমরা ক্যালকুলেট করেছি, এই ভিসি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে হাফ এম মাল্টিপ্লাইড বাই 2gh। এবার দেখো হাফ এম ইন্টু 2gh যদি করো, 2 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পরে কি পাবে? mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট প্লেন এ কত পেয়েছিলাম? mgh। টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন বি কত পেলাম? সেম mgh। টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট প্লেন সি কত পেলাম? সেম mgh। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি রিমেন্স দ্য সেম অ্যাট all the points during its free fall in the absence of air resistance। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে এইটাই ছিল আমাদের মেকানিক্যাল এনার্জির কনজারভেশন প্রিন্সিপাল। যেখানে কোনো ডিসিপেটিভ ফোর্স থাকবে না, সেখানে কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জির সামেশানটা তোমার সবসময় কনস্ট্যান্ট থাকবে। সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকছে, কিন্তু দেখো কাইনেটিক এনার্জি এতে ছিল 0, বিতে হলো কোথায় গেল? এই হাফ ইন্টু তোমার হাফ এম ইন্টু 2gx মানে mgx, তারপর হলো mg, মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করলো, আর পোটেনশিয়াল এনার্জি mgh থেকে কমে হলো mgh মাইনাস এক্স, সেখান থেকে কমে হয়ে গেল 0। তার মানে টোটাল মেকানিক্যাল এনার্জি সেম থাকলেও মনে রাখতে হবে কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি কিন্তু ভ্যারি করে। তাহলে এরকম একটা গ্রাফ তোমাকে কিন্তু ড্র করতে দেবে, ঠিক আছে? সরি, এই গ্রাফটা একটু ভুল রয়েছে, এই গ্রাফটা ভুল হয়ে গেছে। আচ্ছা এটাকে এটা এটা একটু ইয়ে হচ্ছে, আমি এটা তোমাদের পরের দিনকে ড্র করে দিয়ে দেবো। এটা ঠিক নেই, এটা না করলেই ভালো, ভুল থাকবে, আমি পরের দিন তোমাদের বলে দেবো। তাহলে আমরা ক্যালকুলেট করলাম, তোমার মানে ক্যালকুলেট করলাম, অ্যাকচুয়ালি প্রুভ করলাম যে ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আমাদের এনার্জি অলমোস্ট ডান, জাস্ট আমাদের কিছু ট্রান্সফরমেশন অফ এনার্জির কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিতে হবে। আর তোমার একটু আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জিটা দেখে নিয়ে আমরা পাওয়ারটা ক্যালকুলেট করে নেব নেক্সট ক্লাসে। পাওয়ার বেশিক্ষণ লাগবে না, আর টোটাল তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে আর ওই ধরে রাখো 30 মিনিটস মতো লাগবে আর ম্যাক্সিমাম। এটা হয়ে গেলে পরে তারপর আমি নেক্সট ক্লাসে তোমাদের এর সাথে
ইলাস্টিসিটিটা স্টার্ট করে দেবো। ইলাস্টিসিটি যতটা পর্যন্ত সেদিনে হবে করবো, তারপর বাকিটা আবার তার পরের ক্লাসে আমরা কনক্লুড করব। ইলাস্টিসিটি হয়ে গেলে পরে আমাদের শুধু বাকি থাকবে হচ্ছে রোটেশনাল মোশন। এইটা পড়লে আমাদের সিলেবাস কমপ্লিট। রোটেশনাল মোশন আমরা একদম লাস্টে পড়ব। রোটেশনাল মোশন যখন পড়ব তার আগে আমি বলে দেবো তোমরা সার্কুলার মোশনটা ভালো করে একটু দেখে আসবে ক্লাসে, কারণ রোটেশনাল মোশন পড়ানোর সময়তে সার্কুলার মোশনের অনেক ফর্মুলা, অনেক কনসেপশন আমাদের ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আগে ইলাস্টিসিটিটা কমপ্লিট করে নিই, তারপর আমি তোমাদের ওটাতে যাব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, তাহলে চলো আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। Thank you.